বলতে খুব ইচ্ছে করছে। কি বলুন তো, এই কথাটাই বলতে ইচ্ছে করছে যে কারা যেন বলেছিল যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের সংগঠন একটু দুর্বল। বলি ওহে নন্দলাল, আজ এসে দেখে যাও হরিনাবি মাঠ। আজকের হরিনাবি মাঠ আরো একবার প্রমাণ করে দিল যে সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আপনাদের সবাইকে আজকে যারা এসছেন, আমাদের দলনেত্রী, আমাদের প্রিয় দিদি, আমাদের দলনেতা, আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে আমাদের দলে কর্মীরাই সম্পদ, এবং আমরাও সেটা মানি। কারণ আজকে যদি আপনারা এখানে না আসতেন তাহলে এই সভার কোনো মূল্য থাকতো না। সেই জন্য আপনারা যারা আজকে এখানে এসছেন, পঞ্চায়েত, ওয়ার্ড, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মীরা, তাদের সবাইকে এই মঞ্চ থেকে আমি নতমস্তকে আমার প্রণাম জানাই এবং আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আপনারা এসে আজকের এই জনসভাকে সফল করে তুলেছেন। আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি, আমাদের সবার অভিভাবক সম্মানীয় শুভাশিস চক্রবর্তী মহাশয়। এখনও মিছিল আসছে, এদিকে জায়গা না হলে আপনারা ডান দিকে চলে আসবেন স্টেজের। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমাদের সবার খুব প্রিয় বক্তা, আমাদের বর্তমানে আইটি সেলের রাজ্যের সভাপতি, আপনাদের সবার খুব প্রিয় দেবাংশু ভট্টাচার্য, যার কথা শুনতে আপনারা খুব ভালোবাসেন আমি জানি। সে আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরও একজন অভিভাবক, রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, যিনি না থাকলে কোনো প্রোগ্রামই হয়তো এতটা সফল হতো না। এবং কোনো রকম মিটিং মিছিল পার্টির কোনো প্রোগ্রাম হলে যে 10 দিন 15 দিন আগে থেকে যার ঘুম চলে যায় কি করে সেই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করতে হবে, এবং দলের প্রতি যার এই অবদান, সেই শিবনাথ ঘোষ, তাকে আমি আমার সম্মান এবং প্রণাম জানাই। আমাদের মধ্যে উপস্থিত রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডাক্তার পল্লব দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক থেকে শুরু করে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, ওয়ার্ড প্রেসিডেন্টরা, আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার এবং সোনারপুর টাউন, রাজপুর টাউনের কিছু নেতৃত্বরা আছে। আমি এখানে দেখতে পাচ্ছি সোমনাথ আছে, গুড্ডু আছে, আমাদের রাজুদা আছে, টুনাদা আছে, অনিমাদি আছে, আমাদের আরও অনেকে আছে, হয়তো আলাদা করে নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। সবাই যারা আজকে এসছেন প্রত্যেকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের আমরা সদস্য এবং আমার সহকর্মী, সবাইকে আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই জনসভা আপনারা জানেন তার মূল উদ্দেশ্য কি। যারা সারা বছর পড়াশুনো করে না, তাদের পরীক্ষার সময় টুকলি করতে হয়, টুকলি করে পাশ করার চেষ্টা করে। সেই টুকলিটার নাম হলো SIR, যার প্রতিবাদে আজকে আমাদের এই জনসভা। আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য, আমরা সারা বছর পড়াশুনো করি, আমাদের পরীক্ষার সময় টুকলি করতে হয় না, আমরা এমনিই ভালো রেজাল্ট করে পাশ করি। কিন্তু যারা সারা বছর পড়াশুনো করে না, তাদেরকে তো কারচুপি করতেই হবে। যারা মানুষের জন্য কোনো কাজ করে না, যাদের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদের সেই টুকলি আর কারচুপির নাম হলো SIR। যে SIR এর চক্রান্ত এবং ষড়যন্ত্র, অর্থাৎ বাংলার বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত, এবং বেছে বেছে তৃণমূলের যারা ভোটার তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত। অর্থাৎ চুরি করে, কারচুপি করে মহারাষ্ট্রে জিতেছে, দিল্লি দখল করেছে, বিহার দখল করেছে, এখন নজর পড়েছে বাংলার দিকে, যে কারচুপি করে ষড়যন্ত্র করে বাংলাকে দখল করবে। কখনো হবে না, এটা বাংলা। আমাদেরকে মনে রাখতে হবে যে এই বাংলার মানুষ
লড়াই করতে জানে, এই বাংলার মানুষ লড়ে নিতে জানে। আর বাংলার মানুষ কখনো মাথা নত করতে শেখেনি, কোনোদিন মাথা নত করবেও না। সেই জন্য আমাদের দলনেত্রী যখন নির্দেশ দিয়েছিলেন যে এসআইআর এর জন্য বাংলায় ভোট রক্ষা শিবির করতে হবে, তখন আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা, আমার সহকর্মীরা গোটা রাজ্য জুড়ে এবং আমাদের এই বিধানসভার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভোট রক্ষা শিবির হয়েছে। এখনো পর্যন্ত সেই ক্যাম্প চলছে এবং আপনাদের সবাইকে আমি স্যালুট জানাই, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে থেকেছেন, মানুষকে সহযোগিতা করেছেন এবং তারা যাতে তাদের ভোটাধিকার না হারায় সেই জন্য মানুষের পাশে থেকেছেন আপনারা। আপনাদেরকে প্রণাম এবং সালাম জানাই। আপনাদের জন্যই হয়তো আজকে আমরা আছি, আর আপনাদের জন্যই হয়তো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা নিশ্চিন্ত আছেন। যারা ক্যাম্প করেছেন, এখনো পর্যন্ত করছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে যে সারা বাংলা জুড়ে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে এই বিজেপি পার্টি, মানুষ আতঙ্কিত হচ্ছে, অনেক মানুষ আত্মহত্যা করেছে, বিএলওদের উপর অমানসিক প্রেসার এনেছে নির্বাচন কমিশন, অনেক বিএলওর প্রাণহানি হয়েছে। এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্বকে তো নিতে হবে নির্বাচন কমিশনকে, যে এত মানুষকে আমরা হারিয়েছি। তো আমাদের সেই দায়িত্বটা নিতে হবে যে মানুষকে বোঝাতে হবে যে আপনারা আতঙ্কিত হবেন না, একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই জন্য আমাদের নেত্রী লড়ছেন, আমাদের নেতা লড়ছেন এবং মানুষের পাশে শেষ দিন পর্যন্ত থাকতে আমাদের দল নির্দেশ দিয়েছেন, আমরা থাকব। কিন্তু এই যে ষড়যন্ত্র, এই যে কারচুপি, এই কারচুপি করে বাংলাকে দখল করার যে চেষ্টা, তার বিরুদ্ধে প্রতিবাদ, এবং এই প্রতিবাদ চলবে আগামী দিন। আর সেই প্রতিবাদেই আজকের এই জনসভা। আজকে ভাবুন যে বাঙালিদের প্রতি এদের কত ঘৃণা, বাংলার প্রতি কত ঘৃণা। এরা বাঙালিদের ভালোবাসে না, এরা বাংলাকে ভালোবাসে না। 2021 সালে যখন বাংলা দখল করতে পারেনি, তারপরেই বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল, অর্থাৎ বাংলার গরিব মানুষের পেটে লাথি মারল। বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিল। বাংলার মানুষ যাদের ঘর পাওয়ার কথা ছিল, ঘরের টাকা পাওয়ার কথা ছিল, তারা সেটা পেল না। তাহলে একদিকে যখন নরেন্দ্র মোদীর সরকার বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে তাদের পেটে লাথি মারছে, অন্যদিকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় দিদি মমতা দি নিজের রাজ্য সরকারের তহবিল থেকে 100 দিনের কাজের টাকা তাদের মুখে অন্যের জোগাড় তাদের হাতে তুলে দিচ্ছে। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। একদিকে বিজেপির মন্ত্রীর ছেলে যখন কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারছে, তখন অন্যদিকে আমাদের মমতা দিদি কৃষক বন্ধু চালু করে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। বাংলাতে এসে ভোটের সময় নানান রকম কথা, অর্থাৎ প্রেম ভালোবাসা বেড়ে যায়। যেই ভোট আসবে বাংলায় মানুষের বাড়ি বাড়ি যাবে, গিয়ে বলবে বড্ড ভালোবাসি, আর ভোট চলে গেলেই বলবে গরিবের পেটের লাথি। এটাই হলো বিজেপির কালচার। আপনারা দেখেছেন 2021 সালে পরিযায়ী পাখির মতো বিজেপির নেতাদের আনাগোনা, বাড়ি বাড়ি যাওয়া, টাকা পয়সা দেওয়া, প্রলোভন দেখানো, মিথ্যে কথা বলা, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, সব কিছু হয়েছে। কিন্তু বাংলার মানুষ শেষ পর্যন্ত মমতা দিদির ওপরেই ভরসা রেখেছে, মমতা দিদির সাথে বেইমানি করিনি। আবারও 26 সালে যখন আসবে আপনাদের সামনে যাবে, আপনাদেরকে টাকা দেবে, আপনারা টাকাটা নিয়ে নেবেন, কিন্তু মমতা দিদিকে ভোটটা দেবেন। কারণ আমরা জানি যে বাংলার মানুষ মমতা দিদির সাথে বেইমানি করতে পারবে না। আজকে এত মায়েরা এখানে আছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। কে দিয়েছে? আমাদের দিদি দিয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো সবাই? খুশি তো? মুখে হাসি ফুটিয়েছে তো দিদি? আজকে লক্ষ্মীর ভান্ডারের জন্য আমাদের মা বোনেরা সবাই স্বাবলম্বী। তারা নিজের ইচ্ছে মতো খরচ করতে পারে, তারা নিজের ইচ্ছে মতো বলতে পারে যে এই টাকাটা আমার। একজন গৃহবধূর কাছে এটা কত বড় সম্মান, সেটা বিজেপির ওই অবোধ নেতারা কোনোদিন বুঝবে না। আজকে ভাবুন, এদের লজ্জা করে না? কত বড় নির্লজ্জ। করছে গীতা পাঠ, আর সেখানে গিয়ে
একটা দুস্থ গরিব মানুষ, তাকে অকথ্য নির্যাতন করলো, মারলো। কেন মারলো? তার অপরাধ ছিল চিকেন প্যাটিস বিক্রি করা। অর্থাৎ বুঝে নিন যে বাংলায় যদি কোনোভাবে বিজেপি ক্ষমতায় আসে, আপনারা কি খাবেন, কি পরবেন, কাকে বিয়ে করবেন, কার সঙ্গে থাকবেন, কি জামা কাপড় পরবেন, সব কিছু বিজেপি ঠিক করে দেবে। সেটা তো হতে পারে না। আজকে বাংলায় প্রতিটা মানুষ সুরক্ষিত, মেয়েরা সুরক্ষিত। একদিকে যখন হাতরাসে একটা দলিত মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়, আর সেই ধর্ষকরা যখন বেল পেয়ে ছাড়া পায়, এই নরেন্দ্র মোদী সরকারের নেতারা, বিজেপি পার্টির নেতারা গিয়ে ফুল দিয়ে সংবর্ধিত করে। আর অন্যদিকে যখন কলকাতায় একটা খারাপ ঘটনা হয়, মমতা দিদি কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী যিনি ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানায়। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। এরা বাংলাকে ভালোবাসে, বিবেকানন্দর মূর্তি ভাঙছে, সংসদে দাঁড়িয়ে বলছে বঙ্কিম দা, যেন পাশের বাড়ির কানাইদা শ্যামলদা। লজ্জা হওয়া উচিত। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি সারা দেশের লজ্জা, যে আপনি বাংলার মনীষীদেরকে, যেই মাটি, বাংলার মাটি, এই মনীষীদের মাটি, বিবেকানন্দের মাটি, রামকৃষ্ণের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, সেই মাটিকে আপনি অসম্মান করছেন, অপমান করছেন। বাংলার মানুষ কোনোদিন আপনাদের ক্ষমা করবে না। যেভাবে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা বাংলার আটকেছে, বাংলার প্রতি বঞ্চনা করেছে, তার জবাব আপনাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে হবে। এবং এই ২৬-এর নির্বাচন হলো সেই লড়াইয়ের জায়গা, সেটা ফেরত দেওয়ার জায়গা। আপনাদের সেটা মনে রাখতে হবে। আজকে আপনারা সবাই এসছেন, প্রমাণ করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী সোনারপুর দক্ষিণে। এবং এই আজকের আপনাদের অঙ্গীকার করে যেতে হবে এই সভা থেকে, তবে এই সভা সফল হবে, যে আগামী ৩ মাস আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে, যে আমাদের বৈধ ভোটারদের নাম একটাও যাতে চক্রান্ত করে বাদ দিতে না পারে। এবং মানুষের কাছে গিয়ে মানুষকে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ যিনি বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে পারে। আজকে এত নেতাদের বিজেপি ক্ষমতা দেখিয়ে, ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে। পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরে ঢোকাতে? পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘরে ঢোকাতে পারেনি। কারণ এই বাংলায় যদি চোখে চোখ রেখে কেউ লড়াই করতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন ১০০ দিনের কাজের টাকার আদায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই দিল্লি গেছিলাম। সেখানে দিল্লি পুলিশ, বিজেপির দলদাস পুলিশ, আমাদের নেতা, মন্ত্রী, সাংসদ সবাইকে টেনে হিচড়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর বাংলায় কিছু হলে বলে মমতার দলদাস পুলিশ। লজ্জা করে না? এরা এত নির্লজ্জ, যেই বাংলাকে অপমান করছে, যেই বাংলাকে অসম্মান করছে, সেই বাংলার মানুষের উদ্দেশ্যে বলছে हम लोग आएंगे बंगाल में, तुम लोग कभी नहीं आओगे। ये बंगाल ममता दीदी का था, ममता दीदी का है और ममता दीदी का ही रहेगा। এটাই আমাদের শপথ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই বাংলা আমরা উপহার দেব ২০২৬-এর নির্বাচনে। তার মধ্যে সোনারপুর দক্ষিণ বিধানসভা আছে। এই বিধানসভায় বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমাদেরকে দেখাতে হবে এবং কমপক্ষে ৪০ থেকে ৫০,০০০ ভোটে লিড করে আমরা এই বিধানসভা দিদির হাতে উপহার হিসেবে তুলে দেব। এটাই আমাদের আজকের শপথ। আজকে বিজেপির রাজ্যগুলোতে দেখুন কিভাবে হিংসা। ওদের কাছে ধর্মে বিভেদ ছাড়া কিছু নেই, ওদের কাছে সন্ত্রাস ছাড়া কিছু নেই। ওদের কাছে আছে ধর্মে ধর্মে বিভেদ, আমাদের মমতা দিদির কাছে আছে পথশ্রী। ওদের কাছে আছে হিন্দু মুসলমান, আমাদের মমতা দিদির কাছে আছে লক্ষ্মীর ভাণ্ডার। ওদের কাছে আছে মন্দির মসজিদ, আমাদের কাছে আছে স্বাস্থ্য সাথী। ওদের কাছে আছে সন্ত্রাস, আমাদের কাছে আছে খাদ্য সাথী। এত উন্নয়ন ২০১১ সাল থেকে বাংলার মাটিতে যেভাবে উন্নয়ন করেছেন আমাদের প্রিয় দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তার আরও একটা মানবিক কর্মসূচি আপনারা সবাই দেখছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। যেই পাড়া সমাধানের মাধ্যমে আপনাদের একাধিক কাজ বাস্তবায়িত হচ্ছে,
যিনি কথা দিয়েছিলেন 2 মাস আগে ক্যাম্প করে 2 মাসের মধ্যে কাজ শুরু করবেন, তিনি কাজ শুরু করে দেখিয়েছেন। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পঞ্চায়েতে একাধিক কাজ হচ্ছে এবং আপনাদের সিদ্ধান্তে কাজ হচ্ছে। যিনি তার রাজ্য সরকারের তহবিল থেকে পথশ্রী এনেছেন, যেখানে পঞ্চায়েত থেকে শুরু করে শহর এলাকা সমস্ত জায়গায় পথশ্রীর মাধ্যমে, রাস্তাশ্রীর মাধ্যমে কাজ শুরু হচ্ছে। মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিচ্ছে, মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে, মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, মানুষকে স্বাস্থ্যসাথী দিয়েছে। আর কত উন্নয়ন করবে বলুন তো? প্রত্যেক মুহূর্তে বাংলার মানুষের কথা ভাবছেন যিনি, তার হাতে তো বাংলাকে রাখতে হবে। আমাদের তো শপথ করতে হবে যে দিদির পাশে আমরা ছিলাম, দিদির পাশে আমরা আছি, আগামী দিন দিদির পাশেই আমরা থাকব। আজকে যারা বলছে উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে তাদের বলি, 4.5 বছর সময় পেয়েছি। আমি স্বপ্ন দেখেছিলাম যে 4.5 বছরে এই সোনারপুরে রুরাল হসপিটালকে আমরা উন্নত করে একটা স্টেট জেনারেল হসপিটাল করব। এবং আপনাদের বলি, আমরা এই মঞ্চ থেকে দিদিকে কৃতজ্ঞতা জানাই, দিদিকে প্রণাম জানাই সোনারপুরবাসীর পক্ষ থেকে, যে 44 কোটি টাকা স্যাংশন করেছেন আমাদের প্রাণের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে 125 বেডের স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে সুভাষগ্রাম। এবং 1 মাসের মধ্যে আমরা শিলান্যাস করে এই কাজ শুরু করব। এটা আমি যখন বিধায়ক হয়ে এসেছিলাম আমার স্বপ্ন ছিল, আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে একাধিক জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন, জল নিকাশি ব্যবস্থা, রাস্তার আলো, সব কিছু উন্নয়ন হয়েছে মমতাদির হাত ধরে। এবং আমি সেই উন্নয়নের বাহক হিসেবে সেই উন্নয়নকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজকে বিজেপি যখন কথা বলে, বাড়িতে বাড়িতে ভোট চাইতে আসে, তখন আপনারা ওই 100 দিনের কাজের টাকা চাইবেন, হিসেব চাইবেন। এবং যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, আপনারা নিজেরা বুঝবেন এবং মানুষকে বোঝাবেন যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আগে মানুষ ঠিক করতো, ভোটার ঠিক করতো কে সরকার হবে, আর এখন সরকার ঠিক করছে কে ভোটার হবে। বাহ, ক্যা বাত, খুব ভালো। এটা কোনোদিন হয়েছে জীবনে? কোনোদিন দেখেছেন যে সরকার ঠিক করে কারা ভোটার হবে? ভোটাররা ঠিক করে কে সরকার হবে। ঠিক একইভাবে 2011 থেকে বাংলার মানুষ ঠিক করেছে যে মমতা দিদি বাংলায় থাকবে, এবং মমতা দিদি যতক্ষণ আছে বাংলার মানুষ সুরক্ষিত আছে। আর আরেক আছে 34 বছরের অপদার্থ পার্টি সিপিএম। সেই সিপিএম এর একটা হাফ প্যান্ট নেতা আছে, এই সোনারপুরেই থাকে। সকাল হলে সেজে গুজে মিডিয়ার সামনে বসে পড়ে লাভলি মৈত্রর নাম জপ করে। আরে বলি, আমাকে যদি আপনার এতই পছন্দ, আসুন না ভোটে লড়াই করি, আসুন না ভোটে লড়ে দেখান। কালিকাপুরে খেলা হবে, কালিকাপুর 2-তে খেলা হবে, সোনারপুরে খেলা হবে, প্রতাপনগরে খেলা হবে, লাঙ্গলবেড়িয়ায় খেলা হবে, রাজপুরে খেলা হবে, আর সোনারপুর টাউনেও খেলা হবে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি ভোটে দাঁড়িয়ে দেখান। আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ করছি আপনাকে এই মঞ্চ থেকে, আপনার জামানত বাজেয়াপ্ত করে ছাড়ব। এবং বাংলার মানুষ শূন্য দিয়েছিল, আবার আপনারা শূন্য পাবেন। 34 বছর ধরে কি করছিলেন? হ্যাঁ, জল নিকাশি ব্যবস্থাটা করে যেতে পারেননি ঠিক করে সোনারপুরে? যদি করে যেতেন তাহলে 2011 সাল থেকে তো মমতা দিকে এতটা চাপ নিতে হতো না। মামাটি মানুষের সরকার যবে থেকে উন্নয়ন শুরু করেছে, আমাদেরকে এত কষ্ট করে পেতে হতো না। সোনারপুরে জল জমে এবং জল জমা নিয়ে এত কথা যখন বলেন, তখন 34 বছরে যদি নিজেরা নিজেদের কাজটা ঠিক মতো করতেন, তাহলে আমাদেরকে এত উন্নয়ন করতে হতো না এবং মানুষকে এই জমা জলে কষ্ট পেতে হতো না। 2011 সাল থেকে মামাটি মানুষের পথ চলা শুরু হয়েছে, উন্নয়ন শুরু হয়েছে। এবং তবে থেকে সোনারপুর, রাজপুর, হরিনাবি, কালিকাপুর, প্রতাপনগর প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হয়েছে। রাস্তা থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে সর্বত্র। হ্যাঁ, আমি মানছি 100% কাজ আমরা করতে পারিনি, কিন্তু আগামী দিন নিশ্চিতভাবে আমাদের মাথায় আছে যে মানুষের জন্য কি কি করতে হবে। এবং সেই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মামাটি মানুষের সরকারের হয়ে আমরা সেই কাজগুলো করব আপনাদের জন্য। এত কথা লজ্জা করে না? অপদার্থ দল একটা, যারা একটা সিট পায় না বিধানসভায়, যারা একটা সিট পায় না লোকসভায়, যাদেরকে মানুষ শূন্য দিয়েছে, 34 বছর ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যারা ধর্ষণ করেছে, মানুষকে শোষণ করেছে, লুট করেছে, খুন করেছে, তাদের কাছ থেকে উন্নয়ন শিখতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে ধর্ম শিখতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে কি করে আমরা পুজো করব, পাঠ করব, গীতা পাঠ করব, সেগুলো শিখতে হবে।
এই অপদার্থ পার্টিগুলোকে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে যে দিদি আছেন আমাদের মাথার উপর, অভিষেক ব্যানার্জি আছে, যতক্ষণ আছে ততক্ষণ বাংলার মানুষ সুরক্ষিত আছে। তাই আগামী দিন এই সংঘবদ্ধতা, এই ঐক্যবদ্ধতা আমাদের মনে রেখে একসাথে লড়তে হবে, লড়াই চালু করতে হবে। এবং সামনে নির্বাচন, সব থেকে বড় লড়াই আমাদের কাছে। আপনারা এতদিন এসআইআর নিয়ে কাজ করেছেন, আপনারা এতদিন মানুষের জন্য পাড়া সমাধান ক্যাম্প করেছেন, সেখানে গেছেন, বিভিন্ন রকম কাজ করেছেন, দলীয় কর্মসূচি করেছেন, কিন্তু আজ থেকে আপনাদের লড়াই শুরু, নির্বাচনের লড়াই। তাই মনে রাখবেন যে বিজেপির কাছে যাই থাকুক, টাকা থাকুক, পয়সা থাকুক, ক্ষমতা থাকুক, এসআইআর করুক, এফআইআর করুক, বিজেপির আছে ক্ষমতা, আর আমাদের মমতাদির কাছে আছে জনতা। তাই এই জনতার শক্তিতে আপনাদের পথ চলার সঙ্গী করে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে চতুর্থবারের জন্য মমতা দিদিকে ওই 14 তলায় পাঠিয়ে তারপরে এই হরিনাবির মাঠে আমরা শান্তিতে একটা বিজয়ের সম্মেলন করব। করব তো? করব তো? এখানে অনেক মায়েরা আছে, মায়েরা আসছে, সন্ধেবেলা বাড়ি যাবে, উলুধ্বনি দেবে, শঙ্খধ্বনি দেবে, সন্ধে দেবে। তার আগে আমার সব লক্ষ্মীর ভান্ডারের মায়েদের বলি, একটু জোরে হাততালি দিন তো, আরো জোরে, শুধু মায়েরা। এই মায়েদের হাতে তালি, হরিনাবিতে বিজেপি খালি। এই মায়েদের হাতে তালি, সোনারপুরে বিজেপি খালি। এই মায়েদের হাতে তালি, গোটা সোনারপুর দক্ষিণ বিধানসভায় বিজেপি খালি। আর এই দু একজন উচ্ছিষ্ট আছে সোনারপুরে, যাদের তৃণমূল কংগ্রেস থেকে বের করে দিয়েছে অপকর্মের জন্য। তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, সাসপেন্ড করে দিয়েছে, তাদেরকে বিজেপিও নিচ্ছে না। শুনে রাখুন, বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে বিজেপি, ভারতীয় জঞ্জাল পার্টি, সেই জঞ্জাল পার্টিও তাদেরকে নিচ্ছে না। মানে তারা কতটা বিষাক্ত ভাবুন। সেই দু একজন উচ্ছিষ্ট আছে যারা মিডিয়াকে বলছে বসে, ওই দু একটা সোশ্যাল মিডিয়া, এইসব লোকাল মিডিয়া আছে যাদের কাজই সকাল হলে তাদের বাড়ি পৌঁছে যাওয়া। বাড়িতে বসে তারা বলছে সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র তো এখানে জন্মাননি। সত্যি তো, আমি জন্মাইনি সোনারপুর, এটা আমার হয়তো অপরাধ, আমি জন্মাইনি, কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও তো জন্মেছি আমি। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই, সোনারপুরের না জন্মেও সোনারপুরের মানুষের জন্য 4.5 বছরে যা কাজ করেছি, আপনার সোনারপুরে জন্ম হয়েও আগামী 10 বছরে আপনি কোনোদিন ভাবনা চিন্তা করতে পারবেন না। আপনাকে ভাবতে গেলে দুবার জন্ম নিয়ে আসতে হবে। আর আজকে যখন আমাকে নিয়ে বিরোধীরা এত সমালোচনা করে, গাটা জ্বলে যায় তাদের, তখন আমি বুঝতে পারি, কি বুঝতে পারি জানেন? আমি বুঝতে পারি যে আমি আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে পেরেছি। আমি সোনারপুরে জন্ম না হয়েও আমি সোনারপুরের মেয়ে হয়ে উঠতে পেরেছি। আমি আপনাদের কাছে পৌঁছতে পেরেছি, আমি আপনাদের জন্য কাজ করতে পেরেছি। তাই মাথা উঁচু করে গর্ব করে বলতে পারি, আমি এই 4.5-5 বছরে আমি যা যা কাজ করেছি, সেই কাজের খতিয়ান মাথা উঁচু করে আপনাদের সামনে নিয়ে যেতে পারবো। এবং আমি আমার 100% কাজ হয়তো করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি। এখনো পর্যন্ত যা যা যেটুকু কাজ বাকি আছে, আমরা আগামী দিনে নিশ্চিত করতে পারি মমতাদির কাছে গিয়ে চাইলে মমতাদি দুহাত ভরে দেবে। বাংলার জন্য, সোনারপুরের জন্য, রাজপুরের জন্য মমতাদি দুহাত ভরে উন্নয়ন দেবে। এবং আমরা সেই উন্নয়ন নিয়ে এসে আপনাদেরকে বলছি, কথা দিচ্ছি, সোনারপুর দক্ষিণ বিধানসভাকে একটা মডেল বিধানসভা আমরা বানিয়ে ছাড়বো, দেখিয়ে ছাড়বো। সবাইকে আরো একবার নত মস্তকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন লড়াই সামনে, লড়তে হবে, জিততে হবে। সবাই ভালো থাকবেন, কারণ আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের প্রেরণা, আপনারাই আমাদের উৎসাহ, আপনারাই আমাদের আশীর্বাদ। আপনারা না থাকলে আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম না। তাই আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন যেন সবসময় আগামী দিনে আমার কাছে থাকে। এবং আগামী দিন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে লড়ব। এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে কমপক্ষে 40 থেকে 50,000 ভোটে আমরা জিতে দেখাবো। পারবো তো? একটু জোরে শুনি, হ্যাঁ বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে
আমাদের সবার খুব প্রিয় বক্তা, যার বক্তব্যের আমিও খুব পছন্দ করি, দেবাংশু আমার ভোটের সময় আমার প্রচারে এসেছিল এবং আমি আরও একবার ওকে কৃতজ্ঞতা জানাই যে উনি আজকে আমাদের মধ্যে এসছেন ব্যস্ততার মধ্যেও, এবং আপনাদেরকে তার বক্তব্য আপনারা শুনবেন। এবং আপনাদেরকে আরও একটা অনুরোধ করব, আপনারা খুবই শৃঙ্খলাবদ্ধ মানুষ, কারণ তৃণমূল কংগ্রেসের সহকর্মী। এই মিটিং যতক্ষণ চলবে আপনারা সবাই নিজেদের জায়গায় বসবেন এবং যতক্ষণ মিটিং চলবে আপনারা কেউ নিজেদের জায়গা ছাড়বেন না। দেবাংশু দাস স্বাগতম, দেবাংশু ভট্টাচার্য স্বাগতম, সর্ব দক্ষিণ বিধানসভা দেবাংশু ভট্টাচার্য স্বাগতম। একটু জোরে করতালি আমাদের সকলের প্রিয় দেবাংশু ভট্টাচার্য মহাশয়, আমাদের আইটি সেলের প্রধান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। একটু জোরে করতালি আরেকবার, জয় বাংলা। আমরা এরপর বরণ করে নেব আজকের এই অনুষ্ঠানের আমাদের সকলের প্রিয় অতিথি, এবং যার বক্তব্য শোনার জন্য এত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের সকলের প্রিয় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান। আর আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল প্রতিদিন বিজেপিকে বলে বলে গোল দিচ্ছে। তার প্রধান ইনচার্জ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দেবাংশু ভট্টাচার্য মহাশয়। আমরা তাকে বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের প্রিয় বিধায়ক অরুন্ধতী মৈত্র মহাশয়া। একটু তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করব, যারা আছে একটু সামনে দাদা যাওয়ার জন্য অনুরোধ করব দাদাকে। বরণ করে নিচ্ছেন দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে আমাদের প্রিয় বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সম্পাদক, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সম্পাদক অরুন্ধতী মৈত্র মহাশয়। জোরে হাততালি। আমরা এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সকলের অভিভাবক, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মেন্টর সুভাষিস চক্রবর্তী মহাশয়কে। বন্দে মাতরম। মাকে আগে বন্দনা করতে হয়। এখন বিজেপি হঠাৎ বাংলায় সুশ্রী দিতে চাইছে। বিজেপির 4টে লোককে দেখান, 4টে নেতাকে যারা বন্দে মাতরম বলে ফাঁসির কাস্টে ঝুলেছে। আর আমাদের বাংলায় ক্ষুদিরাম বসু থেকে মাস্টারদাস সূর্য সেন পর্যন্ত কত নাম বলবো, কানাই ভট্টাচার্য, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, এর প্রভাস বল, এরম অনেক। আজকে হঠাৎ বাংলার মানুষকে সুশ্রী দেওয়ার জন্য বন্দে মাতরম নিয়ে আলোচনা করছে। আজকের এই প্রতিবাদী সভায় উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় বিধায়ক উন্নতির কান্ডারি বোন অরুন্ধতী মৈত্র। এখানে যার বক্তব্য শোনার জন্য এসছেন, আমি বলি 2021-এ তো বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভোটে দাঁড়ানোর পর্যন্ত বয়স ছিল না। তার নাম দেবাংশু ভট্টাচার্য। ওর জন্য আমরা জোরে হাততালি দিন। ওর ভয়ে বিজেপির শুভেন্দু থেকে সব দৌড়াদৌড়ি শুরু করেছে কিভাবে ওকে কাউন্টার করবে, কাউন্টার করে পারছে না, যার জন্য ওর বিরুদ্ধে অপপ্রচার করছে। আজকে তাই বলি যে একটা 25 বছর হয়নি 21 সালে, তাকে নিয়ে ওদের চিন্তা, তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে লড়বে কি করে বলুন তো? আজকে আমি আপনাদের কাছে বলি, আপনার ডান হাত দুর্বল, বাঁ হাত দুর্বল, তখন কোন হাত দেয়? অজুহাত। আজকে বিজেপির ডান হাত দুর্বল, বাঁ হাত দুর্বল, ওরা আজকে অজুহাত দিয়ে চলছে। এতদিন কি করেছে দেখেছেন? গ্রামের প্রান্তিক মানুষগুলো তারা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে 100 দিনের কাজের বিনিময়ে, সেই 100 দিনের কাজের টাকা বাংলার প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ পাচ্ছে না। মমতা ব্যানার্জি থেকে, অভিষেক ব্যানার্জি থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা লড়াই করেছেন, বঞ্চনা করা হচ্ছে। এখানে দেখছেন যাদের আচ্ছাদন নেই, গৃহহীন, তাদের আবাস যোজনার মারফতে মমতা ব্যানার্জি তাদের আবাসের ব্যবস্থা করেছেন, সেই আবাসের টাকা দিচ্ছে না। আজকে পথশ্রীর টাকা দিচ্ছে না, এবং কোনো কিছু করে যখন পাচ্ছে না তখন এসআর নামক একটা আতঙ্ক তৈরি করেছে। প্রথমে ইডিকে দিয়ে চেষ্টা করলো, পরে সিবিআইকে দিয়ে চেষ্টা করলো, ইনকাম ট্যাক্সকে দিয়ে চেষ্টা করলো। এখন ভারতবর্ষের সবথেকে স্বাধীন স্বয়ংশাসিত সংস্থা
নির্বাচন কমিশনকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আজকে নির্বাচনের সময় এতগুলো তো আরও রাজ্যগুলো ছিল, সবখানে কি এসআইআর হয়েছে? নির্বাচনের পরে করতে পারতেন, কারণ এসআইআর এত সহজে 2 মাসে কখনো সম্পূর্ণ হবে না। শুধুমাত্র অবহেলা করে বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ওরা জোর জবরদস্তি বাংলা দখল করতে চায়। ওরা না জানে না যে বাংলার মাটি বিপ্লবের মাটি, বাংলার মাটি বিদ্রোহের মাটি। ভারতবর্ষে অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বাংলার অবদান সব থেকে বেশি ছিল। আজকে সেই বাংলাকে পদানত করার চেষ্টা করছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বিস্তারিত হবে। আপনাদের বিধায়ক লাভলি মৈত্র বলেছেন, উন্নতি মৈত্র বলেছেন। আমি শুধু আপনাদের কাছে বলবো, যতক্ষণ মমতা ব্যানার্জি আছেন ততক্ষণ একজন বৈধ নাগরিকও ভোটার লিস্টের থেকে নাম বাদ যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আজকে বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রমাণ করে দিয়েছে যে বাংলায় সম্প্রীতি ফিরে এসছে, বাংলার প্রগতি হয়েছে, বাংলায় একতা এসছে। তাই আমরা গর্ব করে বলি, সম্প্রীতি, প্রগতি ও একতা। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় সিপিএমের অত্যাচার, অবিচার, ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে সূর্যোদয় হয়েছে। সেই সূর্যোদয়কে অব্যাহত রাখতে হলে আপনাদের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলার মায়ের সম্মান, বাংলা ভাষার মর্যাদা সম্মান রক্ষার জন্য 26-এর বিধানসভা নির্বাচনে ওদের গোহারা হারাতে হবে। এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের অঙ্গীকার। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই এখানে রাজনৈতিক সচেতন মানুষ আছেন, এখানে মায়েরা এসছেন, এখানে আমার ভাইয়ের সতীর্থরা এসছেন। সোনারপুরে যখন লাভলি মৈত্র দাঁড়িয়েছিল তখন অভিনেত্রী ছিল, তখন 28,000 সামথিং ভোটে জিতিয়েছেন। আর এখন সেই অভিনেত্রীর সঙ্গে এটা যুক্ত হয়েছে উন্নয়নের নেত্রী, তাহলে আরো 28 যুক্ত হবে। শুনবো যে 21-এ যে ভোটে জিতিয়েছেন তার থেকে রেকর্ড সংখ্যক ভোটে আপনাদের জয়যুক্ত করতে হবে। এটাই অঙ্গীকার, এটাই প্রতিজ্ঞা নিয়ে আজকে সোনারপুরের সমস্ত সতীর্থ সহযোদ্ধাকে যেতে হবে। আজকে মমতা ব্যানার্জির জন্য আমরা লড়াই করতে আসিনি, আমরা তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর লড়াই করতে আসিনি। আজকে ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য এসেছি এবং সর্বোপরি বাংলা মায়ের সম্মান, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য লড়াই করতে এসেছি। বাংলার মানুষ কখনো কারো কাছে মাথা নত করে না। ওদের অন্যান্য রাজ্যের অনেক বিপ্লবী দেখেছি, তারা মুচলেকা দিয়েছে। বাংলার কোনো নেতা, বাংলার কোনো বিপ্লবী সন্তান কখনো মুচলেকা দেয়নি। তাই বাংলার মাটিতে বিজেপি কিছু করতে পারবে না, পারবে না। 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন আর আমরা আবার ক্ষমতায় আসব, এই অঙ্গীকার, এই শপথ নিয়ে আজকে আমরা ফিরে যাবেন। সবাইকে আমার শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় বিধায়ক শুভাশিস চক্রবর্তী মহাশয়কে। এরপর আমরা বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয়, ইতিমধ্যেই তার নতুন গান প্রকাশিত হয়েছে। একটু সবাই মিলে জোরে করতালি। আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় এই গানটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এ বাংলা ফের মমতার, এ বাংলা ফের মমতার। আমরা এরপর বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য মহাশয়। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় আইটি সেলের ইনচার্জ এবং সুবক্তা
দেবাংশু ভট্টাচার্য মহাশয় আমাদের সামনে বক্তব্য রাখবেন। একটু জোরে হাততালি। নমস্কার। প্রথমেই মঞ্চে উপস্থিত সুভাষিস দা, মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক লাভলি মৈত্র মহাশয়, অরুন্ধতী মৈত্র, মঞ্চে উপস্থিত পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে, জনপ্রতিনিধি, দলীয় শাখা সংগঠনের সভাপতিরা, সদস্যরা, কমিটির সদস্যরা, প্রত্যেককে, এবং ছাত্র যুব মাদার আইটি থেকে আইএনটিটিউসি থেকে শুরু করে সকলকে আমি একযোগে প্রথমেই প্রণাম জানাই। মিটিং অনেকক্ষণ ধরে চলছে, বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই। শুধু কয়েকটা কথা মায়েরা দাদারা আপনাদেরকে বলি। সোনারপুর দক্ষিণ বিধানসভা যাদবপুর লোকসভার অধীন। এই বিধানসভা কেন্দ্র থেকে আপনারা পরপর তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিভিন্ন নির্বাচনে জিতিয়েছেন। বিধানসভায় আশীর্বাদ করেছেন লাভলি মৈত্রকে, লোকসভায় আশীর্বাদ করেছেন সায়নী ঘোষকে, পৌরসভায় পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে মিটিং করার প্রয়োজন নেই। এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যদি নিজেকে একবার জিজ্ঞেস করে তার এলাকার অবস্থাটা সিপিএমের সময় কেমন ছিল, আজকে কেমন আছে, সেই উত্তরটা সে নিজেই নিজেকে দিতে পারবে। এবং আমার মনে হয় একজন সাধারণ মানুষকে মাইক ধরিয়ে দিলে সে আমাদের চাইতে অনেক বেশি বেটার ভাষণ দিয়ে প্রমাণ করতে পারে আসলে কি উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে। আসলে আমাদের চতুর্দিকে থাকা যে রাজনৈতিক দলগুলো, তার সাথে আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তফাৎ আছে। বাকি রাজনৈতিক দলগুলো ভোটের আগে বলে করব তাই ভোট দাও, আর দিদি বলে করেছি তাই ভোট দাও। দিদি করে দেখিয়ে ভোট চান, আর ওরা করার কথা বলে ভোট চান। তফাৎ কি? এখন এসআইআর নিয়ে খুব শুনছেন। অনেকে বলছে তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে কেন? দেখুন, আমাদের এসআইআর এর বিরোধিতা করার অন্য কোনো কারণ নেই। অনেকে বলছে মৃত ভোটার বাদ যাবে, এই যাবে। মৃত ভোটারদের বাদ দিন না, কে না বলেছে? আমি একটা অঙ্ক আগের দিন টিভি চ্যানেলে বলছিলাম, মৃত ভোটার প্রত্যেক নির্বাচনে ন্যাচারালি বাদ যায়, প্রত্যেক ভোটের আগে। কি প্রমাণ? কালীগঞ্জে একটা উপনির্বাচন হয়েছিল আজ থেকে 1 বছর আগে, কালীগঞ্জ বিধানসভা। সেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে 6000 মৃত ভোটারের নাম বাদ গেছিল। তখন কিন্তু এসআইআর হয়নি, অর্থাৎ ন্যাচারাল ইলেকশনের আগে যেমন বাদ যায় সেরকম বাদ যাওয়া। উপনির্বাচনটা কবে হয়েছিল? এই বছরের জুন মাসে। তার ঠিক 1 বছর আগে 2024-এর জুনে লোকসভা হয়েছিল, তখন মৃত ভোটার যা ছিল বাদ গেছিল। তার মানে 1 বছরে শুধু কালীগঞ্জ বিধানসভায় নতুন করে 6000 মৃত ভোটারের নাম বাদ গেল। তার মানে 6000 মানুষ নতুন করে মারা গিয়েছেন। তা আপনি যদি একটা বিধানসভায় 1 বছরে 6000 মানুষ মৃতর তালিকায় ওঠে, তাহলে জুন মাস থেকে ডিসেম্বর আমরা আরো 6 মাস পেরিয়েছি। তাহলে 1 বছরে 6000 হলে 1.5 বছরে কত হয়? 6000 প্লাস 3000, 9000। তার মানে 1.5 বছরে একটা বিধানসভায় গড়ে 9000 করে ভোটার মৃতর তালিকায় উঠছে। তাহলে আপনি একটা কাজ করুন, লোকসভা ভোট হয়েছে 1.5 বছর, ক্যালকুলেট করুন 294 গুণ 9000 কত আসছে দেখুন, 26,46,000। আর নাম বাদ গেছে মৃত টোটাল রাজ্যে এখনো 24 লাখ। কি হিসাব আলাদা হয়েছে আমায় বলুন তো? এটা তো ন্যাচারাল অঙ্ক, এটা নিয়ে লাফালাফি করছে সবাই। কিন্তু তৃণমূল কেন বিরোধিতা করছে এইসব মৃত ভোটারের অঙ্কে? না, তৃণমূলের বিরোধিতা করার কারণটা মায়েরা অন্য। বিজেপির উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাটি থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যত কমানো যায়। তাহলে নরেন্দ্র মোদী একটু ভাষণ দিলে দর্শকরা বুঝবে, এমনি তো বোঝে না। কারণ দিল্লি থেকে বিজেপি যে নেতাদের আনে, একটাও তো বাংলা বলেও না, একটা বোঝেও না। দেখে দেখে বাংলায় ট্রান্সলেশন করে বলে, তা এমন বলে সাধ্য পিণ্ডি এক করে দেয় বাংলা ভাষার। বাংলা ভাষার মা বাবাও ইজ্জত থাকে না। তো তারা কি চায়? পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় কথা বলা লোক কমুক, তাই তাদের এসআইআর। আর এই মাটিতে বাংলা ভাষায় হিন্দুও কথা বলে, মুসলমানও কথা বলে। কারণ গোটা ভারতবর্ষে বাংলা ভাষায় কথা বলা মানুষগুলোর একমাত্র রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এখান থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষ যদি কমে যায়, গোটা ভারতে তাদের আর যাওয়ার জায়গা নেই। আর দ্বিতীয় কারণ কি জানেন মায়েরা? আপনাদের অনেকেই ম্যাপিংয়ে নাম উঠে গেছে, 2002-এর তালিকায় বাবা মার সাথে মিলে গেছে অনেকেরই। এতদিন কি জানতেন?
সেই ম্যাপিংয়ে যাদের মিলে গেছে তারা এবার রেহাই পেয়ে গেছেন, কিন্তু না, নির্বাচন কমিশন নতুন করে কি বলেছে? বলছে যাদের নামে গড়বড় আছে, কাগজে গড়বড় আছে, তাদেরকেও ডেকে পাঠাবে ক্যাম্পে। মানে কি? আমার এক জেঠিমা আছেন, জেঠিমার নাম হচ্ছে শিপ্রা সরকার। তার সমস্ত পড়াশোনার সার্টিফিকেট মানে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেগুলোতে ইংরাজিতে শিপ্রার বানান হচ্ছে SH, শিপ্রা। কিন্তু তার আইডেন্টিটি কার্ড মানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলোতে শিপ্রার বানান SH দিয়ে নয়, শুধু SIPR এর শিপ্রা। নির্বাচন কমিশন তাকেও ডাকবে। এবার আপনারা আমাকে একটা কথার উত্তর দিন, স্কুলের সার্টিফিকেট কি আপনি নিজে নিজেকে দিয়েছেন? দেননি, সরকার আপনাকে দিয়েছে। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপনি নিজে নিজেকে দিয়েছেন? দেননি, সরকার আপনাকে দিয়েছে। ভোটার কার্ড কি আপনি নিজে নিজেকে দিয়েছেন? দেননি, নির্বাচন কমিশন দিয়েছে। আধার কার্ড কি আপনি নিজে নিজেকে দিয়েছেন? দেননি, ভারতের সরকার দিয়েছে। প্যান কার্ড কি আপনি আপনার নিজেকে দিয়েছেন? দেননি, আয়কর দপ্তর দিয়েছে। তাহলে এই ডকুমেন্টগুলোতে যদি ভুল থাকে, তার খেসারত জনগণ কেন দেবে বলতে পারেন? তার জন্য জনসাধারণ কেন টেনশন করবে বলতে পারেন? তার জন্য সাধারণ মানুষ কেন লাইনে দাঁড়াবে বলতে পারেন? একেই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে লাইনে দাঁড় করিয়ে করিয়ে হাফ মার্ডার করে দিয়েছে জনগণকে। কিরম হাফ মার্ডার? মোদিজির একটা ব্যাপার আছে, রোজ রাত্রিবেলা স্বপ্ন দেখে, স্বপ্ন থেকে উঠে সকালবেলা ভাবে বহুদিন পাবলিককে জ্বালাইনি, একটু জ্বালাতে হবে। কি? একদিন ঘুমোচ্ছিলেন, দুপুরবেলা পনির টিক্কা খেয়ে ঘুমোচ্ছিলেন, ঘুম ভেঙেছে, হঠাৎ বিকেলবেলা এলেন টিভিতে লাইভ, রাত্রি 8টা, मेरे प्यारे भाइयों बहनों, अगले दिन दोपहर 12 बजे से 500 और 1000 रुपया की नोट बंद। দেশ জুড়ে জনগণ পাগল হয়ে গেল, 500 আর 1000-এর নোট নাকি বাতিল। কি হবে রে ভাই? সবাই লাইনে দাঁড়াচ্ছে। আমার মাকে দেখছি ভাতের ফ্যান গালতে দিয়ে লাইনে দাঁড়াচ্ছে, বাবাকে দেখছি কাজকর্ম ফেলে রেখে লাইনে দাঁড়াচ্ছে, আমার কাকিমাকে দেখছি কোনোভাবে ঠাকুমার হাতে একটা ওষুধ গুজে দিয়ে লাইনে দাঁড়াচ্ছে, আরেক কাকিমাকে দেখছি ছেলে মেয়েকে স্কুলের ড্রেস পরিয়ে বলছে বাবা আজকে নিজে একটু স্কুলে চলে যা, আমি লাইনে দাঁড়াই ব্যাংকের। 3 মাস পরিশ্রম হলো। আর শুধু তাই না, সবাইকে গোলাপি 2টা করে 2000-এর নোট ধরিয়ে দিল প্রথমে। এবার যেখানেই নিয়ে যাই বলে খুচরা নাই। কারণ যে মুদির দোকানে কাকার কাছে গিয়ে বলছি কাকা 2000-এর নোট আছে, 2 কিলো ময়দা লাগবে, সে বলে আমার কাছেও তো 2000-এরই নোট। কি করব? 3 মাস মানুষ ডিস্টার্বড হলো। 111 জন মানুষ শুধু পশ্চিমবঙ্গে মারা গেল নোটবন্দির জন্য, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ সবার তো আর নরেন্দ্র মোদীর মতো 15টা লোক নেই চতুর্দিকে যে তার হয়ে লাইনে দাঁড়িয়ে দেবে। বহু বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তারা বাড়িতে একা থাকে, তাদের টাকাটা বদলাতে নিজেদের দাঁড়াতে হয়েছে। কিন্তু কি বলেছিল? নোটবন্দি হলে বড় লোকদের টাকা, কোটিপতি দুর্নীতিগ্রস্তদের টাকা ধ্বংস হয়ে যাবে, টেরোরিজম বন্ধ হয়ে যাবে, আতঙ্কবাদ বন্ধ হয়ে যাবে, আতঙ্কবাদীদের হাতে টাকা থাকবে না। কি দেখা গেল? নোটবন্দি হওয়ার পর পুলওয়ামা হলো, জঙ্গি আক্রমণ। নোটবন্দি হওয়ার পর বালাকোট হলো। নোটবন্দি হওয়ার পর কদিন আগে যে কারণে সিন্ধু অপারেশন হয়েছিল, সিঁদুর অপারেশন, সেটা ঘটলো, পহেলগাম আক্রমণ। এমনকি নোটবন্দি হওয়ার পর আজ থেকে 1 মাস আগে দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণও হলো। তাহলে নোটবন্দি সফল হলো না, মানুষ হয়রান হলো। আবার মোদিজি একদিন ঘুমালেন দুপুরবেলা জলেবি ভাপড়া খেয়ে, আবার বিকেলবেলা উঠলেন, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ बैंक अकाउंट लिंक करो। এবার শুরু হলো মোদিজির লিঙ্ক। লাইনে দাঁড়ালেন সবাই, হয়রান। আবার একদিন এলেন, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करो। আবার লাইনে দাঁড়ালেন, আবার হয়রানি। আবার এলেন, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो। আবার লাইনে দাঁড়ালেন, আবার হয়রানি। এবার এসে আস্তে করে বলে দিয়ে গেলেন, अगर लेट किया लिंक कराने में तो 1000 रुपया फाइन लगेगा। মানুষের থেকে 1000 টাকা করে ফাইনও কাটলো কত লোকের থেকে, অনেকেই দিয়েছেন না ফাইন 1000 টাকা। এবার আপনি আমার একটা কথা বলুন, মোদিজি কি করলো? আধারের সাথে প্যান লিঙ্ক, আধারের সাথে ব্যাংক লিঙ্ক, আধারের সাথে গ্যাস লিঙ্ক, এমনকি এখন আপনাকে মোবাইলে সিম কার্ড নিতে গেলেও আধার কার্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তাই তো?
তারপর মোদিজি কদিন আগে বললো মেরে প্যারে ভাইও বহনো SIR হোগা, আপনি দাদু কা বার্থ সার্টিফিকেট ले आओ, সারা কাগজ ले आओ। আপনি কাগজ নিয়ে এসে লাইনে দাঁড়ালেন, সবার আগে রাখলেন আধার কার্ডকে। কেন? ভাবলেন মোদিজি তো সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করেছে, তার মানে এটার মূল্য সবচেয়ে বেশি। মোদিজি বলল নেহি নেহি, আধার কার্ড তো নেহি চলেগা। মমতা ব্যানার্জি বলল আপনি আধার কার্ড নেবেন না কেন? বলছে আধার কার্ড তো জাল হয়। যদি আধার কার্ড জালই হবে তাহলে গোষ্ঠীর সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করালি কেন? এই প্রশ্নটা করতে হবে না? সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে সিম কার্ডটাও ছাড়েনি, তারপরে বলছে কি যে আধার কার্ড জাল হয় তাই চলবে না। ভাবুন, এই পৃথিবীর প্রথম পাগল সরকার, তারা নিজেদের দেওয়া কাগজকে নিজেরাই বলছে ফালতু। এটা তো দেশের সরকার চলছে। এদের আবার একটা তার কাটা আছে এই রাজ্যের, তার নাম শুভেন্দু। এইটা আবার আরেক জিনিস, পুরা খ্যাপাসার। যখনই দেখবেন যেন তেরে গুতিয়ে দেবে। একে রাস্তাঘাটে ছাড়া উচিত না, বন দফতরে আটকে রাখা উচিত। মানুষকে কামড়ে দিতে পারে রাস্তায় ঘুরলে। আমি বলছি শুনুন, এ সকাল থেকে উঠে কি করে? পিসি পিসি পিসি, ভাইপো ভাইপো, আর কিছু কাজ নাই। দিদিকে, যে দিদি ওকে ছোট থেকে বড় করলো, ওকে কেউ চিনতো না, ওকে আজকে এত বড় নেতা বানালো যে অমিত শাহ এসে ওকে যোগদান করালো, সেই দিদির প্রতি কতটা অকৃতজ্ঞ হলে সেই মমতা ব্যানার্জিকে তুই তুই করে ডাকতে পারে মায়েরা? ভাবুন তো, মমতা ব্যানার্জিকে তুই তুকারি করে কথা বলছে আজকে। মমতা ব্যানার্জি 40 বছর বিরোধী রাজনীতি করেছেন, তার অতি থেকে অতি বড় সমালোচক কোনোদিন বলতে পারবেন যে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তারা কোনোদিন তুই তুই করে কথা বলেছেন? দিদি চিরকাল বুদ্ধ বাবু জ্যোতি বাবু ছাড়া ডাকেননি। বিরোধিতা করেছেন, আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু বুদ্ধ বাবু বলেছেন, জ্যোতি বাবু বলেছেন, কোনোদিন শালীনতার সীমা পেরোননি। আজকে একটা বিরোধী দলনেতা, এই তার মুখের ভাষা। আর এর স্বপ্ন দিদি সরলে নাকি মুখ্যমন্ত্রী হবে। যা কিছু হোক, খালি ওর চিৎকার হচ্ছে পদত্যাগ। মানে ও ভাবছে দিদি পদত্যাগ করবে, চেয়ার থেকে টুক করে উঠে পড়বে, ওকে ভোটে লড়তে হবে না, জিততে হবে না। একটা রাজ্যপাল বসিয়ে রেখেছো, একদম সেটিং যেন করে রেখেছে। কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা খারাপ ঘটনা ঘটেছে। মেসি এসেছিল, অনেকেই তাকে দেখতে পাননি, জনগণের ক্ষোভ হয়েছে, যেটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রোগ্রামটা রাজ্য সরকারের আয়োজনের প্রোগ্রাম ছিল না, একটা বেসরকারি সংস্থার প্রোগ্রাম ছিল। যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে আমন্ত্রিত, কিন্তু ঘটনাচক্রে কেউ পদপিষ্ট হয়ে মারা যাননি, কারোর প্রাণ যায়নি। শুভেন্দু বলে এতেও মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আমি বলি শুভেন্দু বাবু, একজনও মারা যাননি, পদপিষ্ট হননি, আপনি শুধু মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন, যদিও সরকারের প্রোগ্রামই নয় এটা। তা শুভেন্দু বাবু, আজ থেকে 1 বছর আগে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে কুম্ভের মেলা আয়োজন করতে গিয়ে যে 300-র ওপর লোক পদপিষ্ট হয়ে মারা গেল, আপনার নরেন্দ্র মোদী কটা পদত্যাগপত্র জমা দিয়েছে? উত্তর দিন। দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে 11 জন মারা গেল, কজন পদত্যাগ করেছে? কদিন আগে দিল্লিতে বিস্ফোরণ হলো লালকেল্লার সামনে। আমরা ঘুরতে যাই বাড়ির লোককে নিয়ে, ছবি তুলি, কে জানতে পারবে যে লালকেল্লার সামনে ছবি তুলতে গিয়ে নিজেই ছবি হয়ে যাবো কোন দিন? হ্যাঁ, এই তো দেশের অবস্থা। দিল্লির বুকে বিস্ফোরণ, এর আগে কোনোদিন হয়নি। তারপরে কজন পদত্যাগ করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী তো গৃহমন্ত্রী। আপনারা একবার কল্পনা করুন মায়েরা দাদারা, যদি দিল্লির লালকেল্লার বদলে কলকাতার ভিক্টোরিয়ার সামনে এই বিস্ফোরণটা হতো, এই শুভেন্দু কি করতো? উচ্চিংড়েটা কল্পনা করুন। কিন্তু আজকে কোনো কথা বলতে পারে না। এবং দেখুন সংবাদ মাধ্যমও, দুদিন একটু খবর হয়েছে তারপরে চুপ। কিন্তু যদি বাংলায় একটা কালীপটকাও ফাটে, 20 দিন ধরে আলোচনা হবে, আমরা সেই আলোচনাতে যাব, ঝগড়া করব, আপনারা টিভি দেখবেন, আবার চ্যানেল পাল্টেও দেবেন। এইটা হচ্ছে অবস্থা। এরা পশ্চিমবঙ্গে আসতে চায়, নিজেদের কাজের কোনো জবাবদিহি করে না। আর বর্তমানে বিজেপিকে যারা ভোট দেন, তাদের কাছে আমি প্রশ্নটা করতে চাই, কি দেখে ভোট দেন? বলবেন বিজেপি বলছে আমরা হিন্দুদের পার্টি। ওরে বাবা, হিন্দুদের পার্টি? মমতা ব্যানার্জি হিন্দু না? আমরা কেউ হিন্দু না? শুভেন্দু আমাদের হিন্দুত্ব শেখাবে? খুব ভালো কথা। তাহলে একটা কথার উত্তর দিন
শুভেন্দু বাবু, আপনারা যদি এত বড় হিন্দুর পার্টি হন, তাহলে মমতা ব্যানার্জি তৈরি করা জগন্নাথ মন্দিরে গেলেন না কেন? পা দিলেন না কেন? পা রাখলেন না কেন? দিদির সঙ্গে শত্রুতা করতে গিয়ে জগন্নাথ প্রভুকেও শত্রু বানিয়ে ফেললেন শুভেন্দু বাবু। এই আপনারা হিন্দু? আজকে বাঙালি যখন মন্ত্রপাঠ করছিল, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ, তখন শুভেন্দু অধিকারী শিশির বাবুর কোলে বসে বলছে, বাবা কি করব, যাব কি যাব না, যাব কি যাব না। এটা তো অবস্থা। আসলে বিজেপি হিন্দু মুসলিমে কিছু যায় আসে না। ব্রিটিশরা ভারতবর্ষ রাজত্ব করতে পেরেছিল হিন্দু মুসলমানে ভাগ করে। বিজেপির এখন কাজ ওটাই। মায়ের একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝে যাবেন বিজেপি কেন হিন্দু মুসলমানে ঘৃণা ছড়ায়। এক্ষুনি সবাই আমার দিকে তাকান, বুঝে যাবেন। দেখুন, আমি এখন স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছি, এই মাঝ বরাবর একটা লাইন আছে। ভাবুন আমি এখান দিয়ে দড়ি টাঙিয়ে দিলাম, আপনারা এই পক্ষ একটা দল, এই পক্ষ একটা দল, মাঝখান থেকে একটা দেওয়াল। এখন আমি মঞ্চে বক্তৃতা দিচ্ছি, আপনারা সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন, মঞ্চের দিকে, তাই তো? এবার আমি তৃণমূল করি, আমি মঞ্চে দাঁড়িয়ে আছি, আমি বক্তৃতা দিচ্ছি, আপনারা শুনছেন, সবাই আমায় দেখছেন। এবার আমি যদি বিজেপি করতাম, আমি মঞ্চে দাঁড়িয়ে থাকতাম, মাঝখানে তা দড়ি ফেলা থাকতো এই পক্ষ আর এই পক্ষ। কিন্তু আমার মনে হচ্ছে এই যে টেবিল চেয়ারগুলো রাখা স্টেজে, এগুলোর অনেক দাম, এগুলো বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। কি করব? আমি আমার টিমের 10টা ছেলেকে এই দিকের ভিড়ে পাঠিয়ে দেবো, 10টা ছেলেকে এই দিকের ভিড়ে পাঠিয়ে দেবো। আমার 10টা ছেলে এই দিকের ভিড়ে গিয়ে বলবে, জানেন কাকিমা, ওই দিকের কাকিমারা আপনাদের কি গালাগালি করছিল। আর আমার আরেক টিমের 10 জন এই ভিড়ের মধ্যে গিয়ে বলবে, জানেন কাকিমা, ওই দিকের কাকিমারা কি গালাগালি করছে। এই দিকের কাকিমারা রেগে যাবেন ওই দিকের মানুষের ওপর, ওই দিকের মানুষেরা রেখে যাবেন ওই দিকের মানুষের ওপর, একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করবেন। যেই একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করবেন, এদিক থেকে দুটো চেয়ার উড়ে ওদিকে যাবে, ওদিক থেকে দুটো চেয়ার উড়ে এদিকে আসবে। কিন্তু দেখুন, যখন ঝগড়াটা আপনারা চালাবেন, তখন আপনারা কিন্তু একে অপরের দিকে তাকিয়ে থাকবেন, আমার দিকে আর তাকাবেন না। তখন আমি মঞ্চে উঠে আস্তে আস্তে চেয়ারগুলোকে ট্যাঙ্কিতে তুলে, গাড়িতে তুলে, হাওয়া ঝগড়া থামিয়ে স্টেজ দেখবেন, দেবাংশুও নাই, স্টেজে চেয়ারও নাই। এটা বিজেপির রাজনীতি, বুঝছেন? আপনাদের ঝগড়ায় মাতিয়ে রেখে এভাবে ওরা দেশটাকে খালি করতে চায়। যখনই দেখবেন গ্যাসের দাম বাড়ছে, তখনই খবরে শুনবেন কোথাও দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের। যখনই খবরে শুনবেন সর্ষের তেলের দাম বাড়ছে, তখনই খবরে দেখবেন কোথাও দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের। আর যখনই দেখবেন ভোট আসছে, তখনই দেখতে পাবেন ভারত পাকিস্তান বর্ডারে যুদ্ধ গন্ধ লেগেছে। মিলিয়ে নিন অঙ্ক। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণটা কবে হলো? বিহারের ভোটের আগের দিন। পুলওয়ামা আক্রমণ কবে হলো? লোকসভা ভোটের 2 মাস আগে। অঙ্কটা আপনারা করুন, আমাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর তার উল্টো দিকে কে? আমাদের দিদি। দিদি 21-এর নির্বাচনে বলেছিলেন আমি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেব। দিদি এলেন, দিলেন, আবার বাড়ালেনও। আর বিজেপি এখন কি বলছে? আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা এলে অন্নপূর্ণার ভান্ডারে 3000 টাকা দেবো। শুভেন্দু বা দিদি যা দেয় ডবল বাড়িয়ে বলে দেবো। এবার মায়েরা একটা সোজা অঙ্ক, আপনারা বিজেপির কথা বিশ্বাস করবেন কি করবেন না, এটা দিয়েই বুঝে যাবেন। আচ্ছা মায়েরা একটা কথা বলুন তো, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা কটা সরকারের অধীনে আছি? 2টো সরকার, একটা রাজ্য একটা কেন্দ্র, তাই তো? আচ্ছা, রাজ্য সরকারের মাথার নাম কি? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। আর কেন্দ্রীয় সরকারের মাথার নাম কি? নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। দুজনেই নির্বাচিত, একজন দিল্লির জন্য নির্বাচিত, একজন রাজ্যের জন্য নির্বাচিত। এবার আপনারা কল্পনা করুন, শুভেন্দু যে বলছে আমরা ক্ষমতায় এলে অন্নপূর্ণার ভান্ডার করব, 3000 টাকা দেব মায়েদের, এটাও প্রতিশ্রুতি দিচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি। তার সবচেয়ে বড় প্রমাণ, যদি সত্যি বিজেপির ভারতবর্ষের মহিলাদের কিছু দেওয়ার হতো, তাহলে রাজ্যে সরকারে আসার অপেক্ষা করতো না। কারণ কেন্দ্রে মোদিজির সরকার অলরেডি আছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভান্ডার প্রকল্প চালু করতে পারতো, যাতে ভারতবর্ষের 120 কোটি মানুষ একসাথে প্রকল্পের সুবিধা পেত।
কিন্তু ওরা কেন্দ্রীয় সরকার দিয়ে করবে না। কেন? কারণ ওরা দেবে কি করে? ওরা তো শুধু নিতে জানে। দিদি লক্ষ্মীর ভান্ডারে আপনাকে 1000 টাকা দিচ্ছে, মোদি 500 গ্যাসটা 1000 করেই 500টা নিয়ে চলে যাচ্ছে। দিদির দাম বাড়িয়ে SC ST মায়েদের জন্য 1200 করলেন লক্ষ্মীর ভান্ডার। আর নরেন্দ্র মোদী ভাবলেন এই 200 টাকা বাড়িয়েছে, এক কাজ কর, পেট্রোলে 50 বাড়া, গ্যাসে 50 বাড়া, ডালে 50 বাড়া, চিনিতে 50 বাড়া, সর্ষের তেলে 50 বাড়া, দিদি যে টাকাটা দিচ্ছে ওটা হাওয়া। তো দিদি একদিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াচ্ছেন আর মোদি একদিকে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন, ফলে আপনাকে দিদি যে টাকাটা দিচ্ছে ওটা মোদি নিয়ে চলে যাচ্ছে। তো এই সরকারটাকে যদি রাজ্যে আনেন, এরা বলে ডবল ইঞ্জিন, আমি বলি ডবল কসাই হয়ে যাবে। এখন দিল্লিতে কসাই আছে, রাজ্যে মমতা ব্যানার্জি মা দুর্গার মতো অসুরদের আটকাচ্ছেন। এখন দিল্লিতে অসুরের সঙ্গে রাজ্যেও যদি অসুরের দল যুক্ত হয় তাহলে কি হবে আপনারা কল্পনা করুন। আর এই সব কিছু থেকে আপনি যখন ভুলে যাবেন তখন শুভেন্দু অধিকারী বলবেন রোহিঙ্গা আছে, রোহিঙ্গা। আপনারা কেউ কোনোদিন রোহিঙ্গা চোখে দেখেছেন? কেমন দেখতে? শুভেন্দুর মতোই দেখতে। কারণ কোনোদিন রোহিঙ্গা চোখে পড়েনি কারোর। রোহিঙ্গা বাংলা ভাষায় কথা বলতেও পারে না, কারণ মায়ানমার থেকে এসছে। তো যে জাতি বাংলা ভাষায় কথা বলতে পারে না তারা পশ্চিমবঙ্গে মিশে থাকলে লোক তো চিনে ফেলতোই। আর একটা অদ্ভুত ভাষায় কথা বলে, হিন্দিও নয়। তো এই রোহিঙ্গা রোহিঙ্গা করে শুভেন্দু কি বলল? বলে পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা আছে। আর মায়েরা অদ্ভুত ব্যাপার জেনে রাখুন, পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা আছে শুভেন্দু বলল, কিন্তু তথ্য বলছে গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা 17 লক্ষ। তো যে জিনিসটা গোটা পৃথিবীতে 17 লাখ, সেটা কি বাংলায় 1.5 কোটি থাকতে পারে? তো এইভাবে মিথ্যাচারের রাজনীতি এরা করে। তাই নরেন্দ্র মোদীর কাজ আপনাকে ব্যস্ত রাখা, আপনাকে এমন ব্যস্ত রাখা যে আপনি দেশের কাজের দিকে তাকাতে না পারেন, মূল্যবৃদ্ধির দিকে তাকাতে না পারেন। তাই আমি আপনাদেরকে বলছি মায়েরা, সবাই সম্মিলিতভাবে দুহাত শক্তিশালী করে আবার আপনার বাংলার মেয়েটাকে জিতিয়ে আনুন। কারণ ওই একটা মহিলা সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরে, কারণ বাংলার প্রত্যেকটা হাওয়াই চটি পরা মানুষের যন্ত্রণার কথা আজও অনুভব করতে পারে মায়েরা দাদারা। অনেকে বলেন দিদি নবান্নের টালির চালে, দিদি কালীঘাটের টালির বাড়িতে কেন থাকেন? মুখ্যমন্ত্রী হয়েছেন, বাড়ি তো ছাদ দিয়ে দিতেই পারতেন, দিদি নাটক করেন। অনেকে বলেন। আমি বলি হ্যাঁ দিদি ছাদ দিয়ে দিতে পারতেন, কিন্তু আজও কেন টালির বাড়িতে থাকে জানেন? কারণ দিদি যখন সারাদিন নবান্নে পরিশ্রম করে রাত্রিবেলা বাড়িতে গিয়ে ওই টালির চালের তলায় বিছানায় ঘুমান, তার বালিশে যখন মাথাটা থাকে তার চোখটা তখন থাকে তার টালিগুলোর দিকে। আর দিদি যখন এই টালিগুলোর দিকে তাকাতে তাকাতে ঘুমান, তখন বাংলার প্রত্যেকটা টালির নিচে থাকা মানুষের যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেন। এই জন্য দিদি আজও হাওয়াই চপ্পল পরেন, আজও টালির চালের বাড়িতে থাকেন, আজও ওই ফিনফিনে সাদা শাড়ি পরেন। তাহলে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে মমতাকে আপনারা দেখেছেন মায়েরা দাদারা, আজ 15 বছর পরও সেই মমতাই আপনাদের, সেই মমতাই আছে। কিন্তু আজ থেকে 15 বছর আগে যে মোদিকে দেখেছিলেন, ছোটবেলার গল্প শুনতেন, চা বিক্রি করত, সেই মোদি আজকে 10 লাখ টাকার স্যুট পরে, 8000 কোটির প্লেনে ঘোরে। মোদি 8000 কোটি খরচ করে নিজের জন্য বিমান কেনে, আর দিদি 8000 কোটি খরচ করে বাংলার মায়েদের সেই টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারে ভাগ করে দেয়। এখন সেই মোদির পার্টিকে বাংলায় আনবেন কিনা কোটিপতিদের সুরক্ষার জন্য, সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তাই ও লাইটে আমি কি অন্ধকার হয়ে গেছিলাম নাকি? আমাকে SIR ভাগিয়ে দিতে এক্ষুনি। আচ্ছা, তাই আমি আপনাদেরকে বলি, আমি আসলে আরও কাছে যাওয়ার চেষ্টা করছিলাম। তাই আমি আপনাদের বলি, বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু মায়েরা দাদারা দুহাত তুলে এইটুকু বলুন, আপনাদের দিদির পাশে থাকবেন তো? গলার জোর চাই, দিদির পাশে আছেন তো? হ্যাঁ। বাংলার মেয়ের পাশে আছেন তো? বাংলার মেয়ের পাশে আছেন তো? বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী বিজেপিকে ভাগাবেন তো? আর শুনুন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে মাছ মাংসও খেতে দেবে না। ওরা কিন্তু এই পনির টিক্কা, পনির বাটার মশলা, শাহী পনির, বাটার পনির এই পার্টি। মাছ মাংস ডিম মটন মুরগি সব ভুলে যেতে হবে। কদিন আগে ব্রিগেডে দেখেছেন একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে মারলো। বিজেপি বলছে ওখানে একটা গীতা পাঠ চলছে, কেন চিকেন প্যাটিস বিক্রি করবে? আমি বলি যে বাবু, তোমরা কি প্যান্ডেলের বাইরে লিখে রেখেছিলে কোথাও এখানে আমিষ নিয়ে প্রবেশ নিষেধ? যদি লিখে রাখতে ঢুকতো মানতাম লোকটার অপরাধ। আর আমাদের বাঙালি হিন্দুরা তো দুর্গা পুজোয় হাতে এগরোল নিয়ে প্যান্ডেলে ঢোকে। আমরা তো এই ধর্মে বিশ্বাসী। আমাদের বাঙালি হিন্দুদের তারাপীঠ মন্দিরে মাকে শোল মাছের ভোগ দেওয়া হয়।
আমাদের এখানে মা রক্ষাকালীর সামনে পাঁঠার বলি দিয়ে তাকে সেই মাংস অর্পণ করা হয়। আমরা সেই বাঙালি জাতি, আমরা নিরামিষের বাঙালি জাতি নই, আমরা আমিষের বাঙালি জাতি, যারা মাকেও আমিষের ভোগ দিই, আর ওরা সেটাও বদলে দিতে চাইছে। তাই আপনাদের বলি, বিজেপিকে ভোট দেওয়া মানে কিন্তু এই বাঙালির সংস্কৃতি কালচারটাকেও নষ্ট করে দেওয়া। এই বাংলার মাটিতে আর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন না। আপনাদের ভালো লাগবে? মহালয়ার দিন ভোরবেলা 4টের সময় আকাশবাণী চালিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, এটা শোনার বদলে যদি নরেন্দ্র মোদীর মন কি বাত চালু হয়ে যায়। বীরেন্দ্র কৃষ্ণর ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্বৈ 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 নমো নমঃ, এই মন্ত্রোচ্চারণের বদলে যদি নরেন্দ্র মোদীর কণ্ঠে রেডিও চালিয়ে শুনতে পান, মেরে প্যারে ভাই ও বহেনো, ভালো লাগবে? এদিন যদি দেখতে না চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার ঘাসে ফোটা ওই জোড়া ফুলটাকে বাঁচান। এদিন যদি দেখতে না চান আপনার ঘাসে ফোটা ওই জোড়া ফুলটাকে বাঁচান। আর এই দিন যদি দেখতে না চান তাহলে বিজেপিকে দেখলেই বলুন, বাংলার মাটি তোমার নয়, তুমি ভাই এখান থেকে বিদায় যাও। আমরা তাই একটা স্লোগান দিয়েছি যে তোমরা যতই করো এসআইআর, এই বাংলা কিন্তু আবার মমতার। যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার। 21-এ একটা খেলা হয়েছে, আইপিএল ছিল, এবার 26-এ একটা খেলা হবে, সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ। আর আমরা এই কথাটা বলছি, 26-এ এমন খেলা হবে, এমন খেলা হবে, এমন খেলা হবে, অমিত শাহের টাকেও জোড়া ফুল গজাবে। এটা আপনারা মিলিয়ে রাখুন মায়েরা দাদারা। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি চাই আমার সাথে গলার জোরে আপনারা দিদির নামে জয়ধ্বনি দিয়ে বলুন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, 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 জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদার গানটা একটু চালিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় দাদার নতুন লঞ্চ করা গান। সকলে একসাথে, একটু একসাথে সকলে মিলে। হ্যালো মোদিজি, একসাথে সকলে। মুসলমানরা ভয় পাচ্ছে, হিন্দু হচ্ছে বোকা। মুসলমানরা ভয় পাচ্ছে, হিন্দু হচ্ছে বোকা।